প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা মণিপুর উচ্চ বিদ্যালয়ের বিগত সালের কোশ্চেনগুলো সমাধান করব। তো বিগত সালের কোশ্চেনের আজকে আমরা সমাধান করব বার্ষিক পরীক্ষার কোশ্চেন। বার্ষিক পরীক্ষা 2016 সালের মণিপুর উচ্চ বিদ্যালয়ে যে কোশ্চেনগুলো ছিল তার 1 নম্বর কোশ্চেনে ছিল এখানে তুমি দেখতে পাচ্ছ এমইবিসি 2016 বার্ষিক পরীক্ষা। এখানে কোশ্চেন ছিল 4 সমস্ত 4-এর 1, 10 সমস্ত 14-এর 5, 38 সমস্ত 21-এর 11, 3টি সাধারণ ভগ্নাংশ। এই 3টা সাধারণ ভগ্নাংশ। তো এখানে ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। খুবই ছোট একটা অ্যান্সার, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। দেখো, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এখানে বলা হয়েছে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটাকেই আমরা বলতেছি প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ দেখতে পাচ্ছি যে 5/3 আর যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। খ নম্বরে বলা হয়েছে ভগ্নাংশটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাদের যেটা করতে হয়, আমরা একটু সমাধানটা দেখি। কোনো কোশ্চেনের যদি আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলে তাহলে প্রথমেই আমাদের যে সমস্তটা আছে, যেমন 4 সমস্ত 4-এর 1, এই প্রত্যেকটা সমস্তকে প্রথমে ভাঙাতে হবে। সমস্তগুলোকে আমরা ভাঙাই, যেমন এটাকে সমস্ত ভাঙাইলে আমাদের আসতেছে 4/17 এবং এটাকে ভাঙালে আমাদের আসতেছে 14/145 এবং এটাকে ভাঙালে আমাদের আসতেছে 21/809। এখন কি করতে হবে? সেকেন্ড কাজ এই প্রত্যেকটা যে হর আছে, এইখানে 3টা হর আছে, এই 3টা হরের লসাগু বের করতে হবে। 3টা হরের লসাগু বের করলে আমাদের আসতেছে কত? 84। এই প্রত্যেকটা হর দিয়ে এই 84কে ভাগ করতে হবে। প্রত্যেকটা হর দিয়ে এই 84কে ভাগ করতে হবে। তোমরা 1.4-এর অঙ্কগুলো অলরেডি তোমরা জানো, এটা অনুশীলনী 1.4-এর অঙ্ক। তো এখন কি করতে হবে? প্রথম ভগ্নাংশ এখানে দেখো, প্রথম ভগ্নাংশে আছে কি? সেটা হর আছে 4, তাহলে এই 84কে 4 দিয়ে আমরা ভাগ করলে পাচ্ছি কত? 21। তো আমরা 21 পাচ্ছি। এখন এই যে ভাগফলটা আমরা পাইছি, হরকে ভাগ করার পরে যে ভাগফলটা পাইছি, এই ভাগফল দিয়ে এই যে ভগ্নাংশটা আমাদের প্রথম ভগ্নাংশ বের হয়েছিল তার হর এবং লবের সাথে গুণ দিতে হবে। অর্থাৎ 17 ছিল উপরে, 17 গুণ 21 এবং 4 ছিল নিচে, 4 গুণ 21। দুইটা আমরা গুণ করলে পাচ্ছি 357 এবং এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি 84। সেম একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল আমরা লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 14, এই 14 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কত পাচ্ছি? ভাগ করলে আমরা পাচ্ছি 6। এখন এই 6কে হর এবং লবের সাথে গুণ দিতে হবে। উপরে কত ছিল? 145। 145 গুণ 6 ডিভাইডেড 14 গুণ 6, অর্থাৎ এই যে ভাগফলটা হর এবং লবের সাথে গুণ দিব। গুণ দেওয়ার ফলে উপরে গুণ করব, গুণ করে পাচ্ছি 870 এবং নিচে গুণ করলে আমরা পাচ্ছি 84। ব্যাস, দুইটা শেষ। এখন পরবর্তীটা দেখো, পরবর্তীতে যেটা আছে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ কি ছিল? এই যে এটা ছিল। তো এটাকে তৃতীয় ভগ্নাংশের হর ছিল 21। তো 21 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি পাচ্ছি 4। এখন এই 4 দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। 809 গুণ 4, 21 গুণ 4, তাহলে আমরা পাচ্ছি এখানে 3236 এবং নিচে পাচ্ছি 84। তো এখন আমাদের সবগুলো দেখো, এই আমাদের কোশ্চেন যেটা ছিল এটার কিন্তু হর সেম ছিল না। আমরা প্রথম কাজ কি করলাম? সবগুলো হরকে সমান করলাম, অর্থাৎ সমহর বিশিষ্ট করলাম। এখন সমহর বিশিষ্ট করার পর যেহেতু হর সবগুলো সমান, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজানো। তো ছোট থেকে এখন আমরা বড় সাজাবো। এখানে সবচেয়ে কে ছোট ছিল? সবচেয়ে ছোট ছিল 357। তারপরে কে বড় ছিল? তার চেয়ে একটু বড় ছিল 870 এবং তার চেয়ে একটু বড় ছিল 3236। এভাবে আমাদের সাইন ব্যবহার করে আমরা বড় থেকে ছোট থেকে বড় দেখাবো। হ্যাঁ, এখন এখানেই কিন্তু কাজটা শেষ হবে না, কারণ এটা তো আমাদের সমহর করার পরে আসছে। কিন্তু এই যে মানটা, এই মানটা কোন ভগ্নাংশ থেকে আসছিল? এটা আসছিল 4 সমস্ত 4-এর 1 থেকে। তাহলে এই 4 সমস্ত 4-এর 1টা আমাদের লিখতে হবে। তারপরে কি? এটা ছিল সবচেয়ে ছোট। তারপরে কি? এই পরবর্তীতে যেটা আমরা পাইছি, এটা কোন জায়গা থেকে পাইছিলাম? আমরা পাইছি 10 সমস্ত 14-এর 5 থেকে। তো সেকেন্ডে এটা লিখতে হবে এবং থার্ড যেটা আছে, থার্ড যে আমাদের সাধারণ ভগ্নাংশ ছিল সেটা লিখতে হবে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর কোশ্চেন সমাধান করব। দেখো, এখানে 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 240। দুটি সংখ্যার যোগফল 240 এবং তাদের অনুপাত 1:3। এখন এটা বলা হয়েছে যে 1:3-এর বিপরীত অনুপাত লিখো। তো এটা সমাধান কীভাবে করবো আমরা দেখি। এটা সমাধান করার জন্য আমাদের 1:3-এর বিপরীত অনুপাত কত?
3:1, জাস্ট একটা উল্টাই দিলেই হবে। বিপরীত অনুপাতের আর একটা নাম হচ্ছে ব্যস্ত অনুপাত, এটা অলরেডি তোমরা সবাই জানো। এখন আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে হচ্ছে 240, এটা উদ্দীপকে দেওয়া আছে। এবং তাদের অনুপাত কত বলছে? তাদের অনুপাত বলছে 1:3। আমরা ফার্স্টেই যে কাজটা করবো, যেহেতু সংখ্যা দুটি আলাদা আলাদা করে নির্ণয় করতে বলছে, সেহেতু প্রথমেই অনুপাত দুটোকে আমরা যোগ করে নিব। লিখব অনুপাতের যোগফল 1+3, এই যে 1 এবং +3 দিলে আমরা পাচ্ছি হচ্ছে 4। এখন আমরা বের করব, যেহেতু দুটা নির্ণয় করতে বলছে, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 240 এর 4-এর 1 অংশ। পুরাটা যোগ করলে 4 হয়েছে, যেহেতু প্রথমে 1 আছে তাই উপরে 1 যাচ্ছে। প্রথম অনুপাতের প্রথমটাই হচ্ছে 1 ছিল, তাই আমরা 1 ব্যবহার করছি। তো 4/1 এতটাই আমরা যদি কাটাকাটি করি, আমাদের আসতেছে হচ্ছে 60। এবং দ্বিতীয় সংখ্যা কত ছিল? 240-এর 4-এর 3 অংশ। 3 কেন? কারণ এখানে সেকেন্ডে 3 ছিল, অনুপাতের দ্বিতীয়টা ছিল 3, তাই উপরে 3 আসছে। 4 এবং 240 যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 60। 60 এবং 3 যদি আমরা গুণ করি পাচ্ছি হচ্ছে 180। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। এখানে বলছে যে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কি? প্রথমটা হচ্ছে 60 এবং পরেরটা হচ্ছে 180। এখানে দেখো, এখানে আর গ নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত। তাহলে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 1:3, যেহেতু 3 বলছে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার 3/1 তো এখন 3/1কে আমরা যদি 100 দিয়ে গুণ করি, এখানে একটা জিনিস অবশ্যই তোমরা কিন্তু ব্র্যাকেট দেওয়ার পর একটা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করবা। পার্সেন্ট চিহ্ন ব্যবহার না করলে 100 উপরে এবং নিচে 2 জায়গায় লিখতে হবে। যেহেতু আমরা একবারে 100 লিখছি, আচ্ছা 3-এর 1 গুণ 100, সেহেতু পাশে একটা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। তো এখানে পার্সেন্ট চিহ্ন ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? এখানে যেহেতু 3 দিয়ে 100 ভাগ করা যাচ্ছে না, সেহেতু এই 1 এবং 100 গুণ করলে হয় 100 এবং 3 নিচে 3ই থাকবে। তো এটাকে এখন যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, এটাকে যদি আমরা মিশ্রতে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি 33/3%। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 3 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো এখানে কি বলছে? এখানে বলছে 5x² প্লাস হচ্ছে xy প্লাস 3y²। এখানে তারপরে আরেকটা বলছে হচ্ছে x² মাইনাস 8xy, এবং তারপরে বলছে y² মাইনাস x² প্লাস 10xy, 3টি বীজগণিতীয় রাশি। এখন এটাকে কি করতে হবে? প্রথম কোশ্চেন বলছে প্রথম রাশিতে কয়টি পদ আছে এবং কি কি। প্রথম রাশিতে কয়টা পদ আছে, তো এটা সমাধান করব আমরা এখন। তো প্রথম রাশিতে কয়টা পদ আছে এটা দেখার জন্য প্রথম রাশিটা আমরা ফার্স্টে লিখে নিব। প্রথম রাশিতে কি আছে দেখো, প্রথম রাশি 5x² প্লাস xy প্লাস হচ্ছে 3y²। তো এখানে আমরা জানি যে একটা পদ থেকে আর একটা পদ আলাদা করা হয় কিভাবে? যোগ অথবা বিয়োগের মাধ্যমে। অর্থাৎ একটা পদ থেকে আর একটা পদ যাওয়ার প্রসেস হচ্ছে মাঝখানে দেখবা যে প্লাস অথবা মাইনাস থাকবে। গুণ ভাগ থাকলে ওইটা কোনো ব্যাপার না, ওইটা ওই একটা পদের মধ্যেই পড়বে। তো যেহেতু এই যে প্রথম পদটা দেখতে পাচ্ছি, তারপরে প্লাস আছে, তার মানে এটা হচ্ছে প্রথম পদ। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি এবং তারপরে আরেকটা দেখতে পাচ্ছি। তো টোটাল এখানে কিন্তু 3টা পদ আছে। তাহলে আমরা বলতে পারি প্রথম রাশিতে 3টা পদ আছে। পদগুলো কি কি আমরা আলাদা আলাদা করে এভাবে লিখে দিব, ব্যাস এটাই হচ্ছে সমাধান। 2 নম্বর কোশ্চেন বলছে কি? 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে রাশি 3টি যোগ করো। রাশি 3টা, এই 3টা রাশি, এখানে 3টা রাশি যে দেখতে পাচ্ছ, এই 3টা রাশিকে যোগ করতে হবে। তো 3টা রাশি যোগ করার জন্য দেখো আমাদের প্রথমে রাশি 3টিকে লিখে নিতে হবে। আমরা ফার্স্টেই হচ্ছে কি করব? আমরা ফার্স্টেই হচ্ছে রাশি 3টাকে লিখে নেব। প্রথম রাশি লিখলাম, যোগ দ্বিতীয় রাশি লিখলাম, যোগ তৃতীয় রাশি লিখলাম, এবং প্রত্যেকটাকেই কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে। এখন আমরা ব্র্যাকেট থেকে বের করে একটু লিখি। এখানে 5x² যা ছিল তাই, তারপরে ছিল xy যা ছিল তাই, এখানে 3y² যা ছিল তাই। তো প্লাসের প্লাস, এখন এখানে কি আছে? x², এখানে মাইনাস আছে। প্লাস যদি কোনো দুইটা রাশির মধ্যে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কিন্তু কখনোই কোনো চিহ্নের পরিবর্তন হয় না। অর্থাৎ শুধু আমরা এখান থেকে ব্র্যাকেট থেকে বের করে লিখতেছি সবগুলা। তো এখানে x² আছে, মাইনাস 8xy আছে, এখানে প্লাস যা আছে পুরো সংখ্যাটা আমরা লিখে নিলাম। এখন এখানে কি পরিবর্তন আছে, কি করা যায় দেখো, এখানে -xy আছে, এখানে +xy আছে, এই দুইটা কিন্তু কাটা দেওয়া যায়, বাদ যায়। আচ্ছা, এখন আমরা কি করব? এখন দেখো এই দুইটা যেহেতু কাটা গেল, কাটা যাওয়ার পরে আমাদের যতগুলো x² আছে, এই যে একটা x² আছে, এখানে দেখো আর কি x² আছে, আর একটা আমাদের x² নাই। তারপর কি আছে? xy, এখানে xy কয়টা আছে? এই যে একটা xy আছে, এখানে মাইনাস একটা 8xy আছে, আর কি xy আছে? হ্যাঁ, এখানে +10xy আছে। এই যে আমরা কিন্তু এভাবে যা আছে সেটা একসাথে লিখলাম, অর্থাৎ xy গুলো এক পাশে লিখলাম। আর কি থাকলো? y, এই দেখো +3y²,
আর কি ওয়াই আছে, এই যে একটা আছে প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারগুলো এক সাইডে লিখলাম, সকল এক্স ওয়াইগুলো একসাথে লিখলাম এবং ওয়াই স্কোয়ারগুলো এক পাশে লিখলাম, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে। তো 5x স্কোয়ার যা আছে তাই। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 10টা এক্স ওয়াই আছে আর এখানে একটা 11টা এক্স ওয়াই আছে। 11টা এক্স ওয়াই থেকে যদি 8টা এক্স ওয়াই চলে যায় তাহলে 3টা এক্স ওয়াই থাকবে। আর এখানে কি আছে, এখানে 3টা ওয়াই স্কোয়ার আছে আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, টোটাল 4টা ওয়াই স্কোয়ার আছে। এখন আমাদের কোশ্চেনে কী বলছিল, প্রথম রাশি 3টি যোগ করো। তাহলে আমাদের এটা রাশি 3টা কিন্তু আমরা যোগ করে ফেললাম। এখন রাশি 3টির যোগফল আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা দেখো গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যদি এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান যদি 1 হয়, তবে হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় রাশির মান নির্ণয় করো। আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে, যদি এক্স এর একটা মান দিছে সেটা হচ্ছে 2, ওয়াই এর মান দেওয়া হয়েছে 1 এবং হয়, তবে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মান, অর্থাৎ এই 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা যে রাশি আছে, এই রাশি দুইটা আমাদের হচ্ছে মান নির্ণয় করতে হবে। প্রথম দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা আমরা লিখে ফেললাম যে এক্স ওয়াই কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8xy। তো এখানে এক্স এর মান হচ্ছে 2, 2কে হচ্ছে স্কোয়ার করব এবং এখানে 8 এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 1, তিনটা গুণ চিহ্ন অর্থাৎ গুণ আকারে এখানে সাজাবো। তো 2কে স্কোয়ার করলে আসতেছে 4, এখানে 8 এবং 2 গুণ করলে আসতেছে 16। তো আমাদের -16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে -12। এটাই হচ্ছে রাইট আনসার। তৃতীয় রাশিতে বলছে, দেখো তৃতীয় রাশিতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10xy। এখন প্রত্যেকটার মান বসাবো, মান বসায় যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি হচ্ছে 17। এটাই হচ্ছে আমাদের তৃতীয় রাশির মান। তো দ্বিতীয় রাশির মান হচ্ছে 12 এবং তৃতীয় রাশির মান হচ্ছে 17। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 4 নম্বর কোশ্চেন সমাধান করব। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনছে, দোকানদারকে সে 50 টাকার একটা নোট দিল, দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনলো। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমাদের এই কোশ্চেনের সমাধান করতে হবে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে প্রতিটি কলমের দাম এক্স টাকা ধরে সমীকরণ তৈরি করে। প্রতিটি কলমের দাম ধরা হয়েছে হচ্ছে এক্স টাকা। প্রথমটার সমাধান দেখি। যেহেতু প্রতিটি কলমের দাম এক্স টাকা ধরছে, তাহলে আমরা বললাম একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে কটা কলম কিনছে, 6টা কলম কিনছেন সে। 6টা কলমের দাম কত, 6x টাকা। আর কলম কেনার পর দোকানদারকে সে কত টাকা দিয়েছে, 50 টাকা। দোকানদার তাকে ফেরত দিয়েছে 20 টাকা। 50 থেকে 20 বিয়োগ দিলে পাচ্ছি আমরা 30 টাকা। তাহলে আমরা বলতে পারি 6x = হচ্ছে 30। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, 6x = 30। খ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ক ব্যবহার করে কলমের দাম নির্ণয় করো। খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক। খ নম্বরে বলা হয়েছে, দেখো কি যে ক হতে পাই 6x = 30 বা x = হচ্ছে, আমরা যদি 6 দিয়ে 30কে ভাগ করি পাচ্ছি হচ্ছে 5। নির্ণয় কলমের দাম হচ্ছে 5 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে 4-এর গ। 4-এর গতে কি বলা হয়েছে, বলা হয়েছে কি যে 3টি খাতার দাম হচ্ছে 6টি কলমের দামের সমান। 3টি খাতার দাম যা, 6টি কলমের দামও তা। 6টা কলম আমরা একটু কত দিয়ে কিনছি, আমরা কিন্তু 30 টাকা দিয়ে কিনছি, তোমরা অবশ্যই জানো। তাহলে প্রতিটি খাতার দাম কত, এটা খুবই আরও সহজ। এখানে দেখো একটি খাতার দাম হচ্ছে ওয়াই টাকা, তাহলে 3টি খাতার দাম কত, 3y টাকা। আবার 6টি কলমের দাম আমরা কত পাইছি, 30 টাকা পাইছি। প্রতিটা কলমের দাম 5 টাকা, তাহলে 6টা কলমের দাম 30 টাকা ছিল। এখন প্রশ্ন মধ্যে 3y = 30, y = 3 দিয়ে 30কে আমরা যদি ভাগ করি পাচ্ছি হচ্ছে 10। তাহলে প্রতিটি কলমের দাম কত, প্রতিটি খাতার দাম হচ্ছে 10 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 5 নম্বর কোশ্চেন সমাধান করব। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো a² b² c² 3টি বীজগণিতীয় রাশি। এখন বলা হয়েছে ক নম্বরে b² সাংখ্যিক সহগ কত। b² সাংখ্যিক সহগ কত, এটা বের করা খুবই সহজ। শুধু b² আছে, b² সাংখ্যিক সহগ হচ্ছে 1 × b², অর্থাৎ কোনো চলক যখন একা থাকে তার সাথে কিন্তু অবশ্যই একটা সহগ থাকে, সেটা হচ্ছে 1। তাহলে b² সাংখ্যিক সহগ কত, 1। এটাই হচ্ছে অ্যান্সার, একদম ছোট একটা অঙ্ক। তারপরে দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে, a² দ্বিগুণের সাথে c² 3 গুণ যোগ করো। a² দ্বিগুণের সাথে c² 3 গুণ হচ্ছে যোগ করতে বলছে। তাহলে আমরা লিখে ফেলবো যে a² দ্বিগুণ হচ্ছে কত, 2a², c² 3 গুণ হচ্ছে 3c², যোগ করে পাই 2a² + 3c²। একদম শিশুদের অঙ্ক, শিশু সুলভ অঙ্ক এগুলা, তোমরা আশা করি সবাই পারবা। এখন আমরা দেখব যে গ নম্বর কোশ্চেনে কি বলছে। গ নম্বরে বলছে যে a² 3 গুণ, a² 3 গুণ থেকে b² দ্বিগুণ, a² 3 গুণ থেকে b² দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে c² 4 গুণ যোগ করো। খুবই সিম্পল, যা বলছে শুধু তাই করতে থাকবো। প্রথম বলছে a² 3 গুণ,
এ স্কোয়ারের 3 গুণ কত 3a স্কোয়ার, বি স্কোয়ারের দ্বিগুণ কত 2b স্কোয়ার, বিয়োগ করে তারপর বলছে এই দুটাকে কী করতে বিয়োগ করতে, তাহলে বিয়োগ করে পাই 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এখন তারপরে আবার বলছে যা বিয়োগ করার পর বিয়োগফল যেটা পাবা তার সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে বলবে। তো সি স্কোয়ারের 4 গুণ কত 4c স্কোয়ার, যোগ করলে পাবো হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। এখন হচ্ছে আমরা তোমাদের 6 নম্বর কোশ্চেনের সমাধান করব। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি চিত্রে কোণ বিওসি ও এওসি দুটি সন্নিহিত কোণ এবং কোণ বিওসি ও কোণ এওডি দুটি বিপ্রতীপ কোণ। এখন ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে এই কোণ বিওসি প্লাস কোণ এওসি প্লাস হচ্ছে কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান কত ডিগ্রি। তো এই সবগুলা কোণ যদি আমরা একসাথে যোগ করি, সবগুলো কোণ একসাথে যোগ করলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 360 ডিগ্রি। এই পুরাটা যদি একটা একসাথে আমরা যোগ করি তাহলে আমরা অবশ্যই পাবো 360 ডিগ্রি। তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার হচ্ছে 360 ডিগ্রি। এখন হচ্ছে আমরা খ নম্বর কোশ্চেন দেখব। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো কোণ এওসি অর্থাৎ এওসি যোগ যোগ হচ্ছে বিওসি, এই যে বিওসি এওসি এবং যোগ করব বিওসি সমান সমান হচ্ছে 2 সমকোণ। এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের উপপাদ্য হচ্ছে 1, এটা হচ্ছে উপপাদ্য 1, মূল বইয়ের উপপাদ্য হচ্ছে 1। কিন্তু মূল বইয়ের উপপাদ্যে যেটা বলা ছিল, উপপাদ্যে বলা ছিল এওসি প্লাস হচ্ছে সিওবি। তোমরা বইটি দেখলে খেয়াল করবা এখানে বিওসি আছে এই কোশ্চেনে, কিন্তু বইয়ে দেওয়া আছে সিওবি। তো সিওবি আর বিওসি এটা কিন্তু সেম একই কথা, অর্থাৎ এওসি এবং সিওবি। এবং এটা যদি আমি বলি, এটা না বলে যদি এটা বলি এওসি এবং বিওসি, তাহলে দেখতে পাচ্ছ এই সিওবি আর বিওসি দুটো কিন্তু একই কথা। তো এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে প্রুফ করতে হবে, অর্থাৎ তোমার যে অনুশীলনের হচ্ছে 1 নম্বর উপপাদ্যের মতোই সম্পূর্ণ এটা প্রুফ করতে হবে। জাস্ট পার্থক্য হচ্ছে এই বিওসির জায়গায় হবে হচ্ছে সিওবি, একটু ঘুরে আসছে। তো এটা যদি আমি একটু তোমাদের একটু ডিটেলস দেখাই, অনেকে হয়তো বুঝে না আসলে কীভাবে সলভ করব। দেখো প্রথমে আমাদের ফার্স্টে যেটা করতে হবে এই চিত্রটাকে আমরা যেভাবে ছিল এইভাবে আঁকতে হবে। এখন এই যে নিচে যে এক্সট্রা অংশটা, এই এক্সট্রা অংশটা তুমি না দিলেও কোনো সমস্যা নাই। এই এক্সট্রা অংশটা আমার তো আসলে সলভ করার জন্য লাগতেছে না, তো তুমি এইটুকু না দিলেও কোনো সমস্যা নাই। আমি যদি এটা ঢেকে দিই, দেখো এবার তাকায় দেখো, এবার কিন্তু ঠিক তোমাদের উপপাদ্য একের মতোই লাগছে। একের মতো না, একের সম্পূর্ণ উপপাদ্য একই। তো আমি যেহেতু পুরাটা ব্যবহার করছি, এখানে ডি ব্যবহার করছি, তোমাদের মূল বইয়ে দেখবে যে উপপাদ্য একে এইখানে ডি ব্যবহার করছে। তো তুমি যদি এইখানে ডি ব্যবহার করো আর এতটুকু অংশ না দাও, তাহলে ঠিক তোমার বইয়ে যা আছে সেই কথাটাই লিখে আসলেই তুমি পূর্ণ মার্কস পেয়ে যাবা। যেহেতু আমি একটু বড় করে দেখাইছি, এর জন্য আমি হচ্ছে পুরাটা আর কি এখানে ডি না ব্যবহার না করে ই ব্যবহার করছি। দেখো, তো এটা সমাধান করার জন্য আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। এটা মূল বইয়ের সাথে মিলায় আর কি তুমি বুঝে বুঝে লিখবা। তো আমি এখানে একটু দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে এই চিত্রটা দেখে আমাদের সমাধান করার জন্য লিখতে হবে, মনে করি এ বি সরলরেখাটি ও বিন্দুতে ও সি রশ্মির প্রান্তবিন্দু। এই যে এ বি যে সরলরেখাটা আছে, এ বি সরলরেখাটির ও হচ্ছে কি ও বিন্দুতে হচ্ছে এই যে ও এবং সি রশ্মির যে প্রান্তবিন্দু আছে এটা মিলিত হয়েছে। এই ও এবং সি রশ্মির প্রান্তবিন্দুটা এখানে মিলিত হয়েছে। এখন ফলে কি হয়েছে, ফলে হচ্ছে কোণ এ ও সি, দেখো এ ও সি ও বি ও সি এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এই দেখো এই দুইটা কোণ, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ মিলায়া আমাদের কিন্তু 180 ডিগ্রি হয়েছে, অর্থাৎ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি এবং প্লাস কোণ বি ও সি সমান 2 সমকোণ। তো এখন আমাদের পরবর্তীতে কী লিখতে হবে, এটা প্রমাণ করার জন্য লিখতে হবে যে এ বি রেখার উপর ও ই লম্ব আঁকি। এই যে এ এবং বি, এ বি রেখার উপর ও এবং ই এই লম্বটা আমাদের আঁকতে হবে। লম্ব আঁকি, তারপর আমাদের কি হয়, লম্বটা আঁকার ফলে কি হয়েছে, কোণ এ ও সি যোগ কোণ এ ও সি যোগ হচ্ছে কোণ সি ও বি সমান সমান কী হচ্ছে, সমান সমান হচ্ছে কোণ এ ও ই যোগ কোণ ই ও বি, আমরা এখানে ই ও সি, এখানে যেহেতু আরেকটা কোণ আছে ই ও সি এবং সি ও বি, ঠিক আছে। টোটাল হচ্ছে এখানে 3টা কোণের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে কি, তাহলে আমরা আবার বলি জিনিসটা একটু দেখো, খেয়াল করো। এখানে প্রথমে আসতেছে হচ্ছে কোণ এ ও সি যোগ হচ্ছে কোণ সি ও বি, এটা সমান সমান কি আসতেছে হচ্ছে এ ও ই যোগ আসতেছে হচ্ছে ই ও সি যোগ হচ্ছে আমাদের সি ও বি।
তো তিনটা আসতেছে। তো আমি সমান সমান বলতে পারি যে এ ও ই, অর্থাৎ এ ও ই, এই যে এ ও এবং ই যোগ ই ও বি, এই দুটা, এটা সমান এটা প্লাস এটা, এই দুটা সমান বলতে পারি আমি 180 ডিগ্রি। এই এ ও ই প্লাস হচ্ছে বি ও ই, এই দুইটা যোগ করলে তো আমি 180 ডিগ্রি পাচ্ছি। দেখো এই পুরোটা 180 ডিগ্রি পাচ্ছি। তো আমি যেহেতু বলতে পারি যে, যেখানে আমি ক্লুটা বলে দিই, যেহেতু হচ্ছে কোণ ই ও সি প্লাস কোণ সি ও বি সমান সমান কোণ ই ও বি। তো সুতরাং এটা দুই সমকোণ, এই দুইটা আমরা দুইটা একসাথে যোগ করলেই তো পাচ্ছি এটা দুই সমকোণ। আর দুই সমকোণ এ ও ই প্লাস হচ্ছে বি ও ই, দুইটা একসাথে যোগ করলে আমরা পাচ্ছি দুই সমকোণ। তো এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো গ নাম্বার কোশ্চেনে কি বলছে, প্রমাণ করো যে কোণ বি ও সি সমান সমান কোণ এ ও ডি। এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের উপপাদ্য হচ্ছে 2, তোমাদের মূল বইয়ের হচ্ছে উপপাদ্য 2। এটা একেবারে উপপাদ্য 2-এ যা আছে এটাও সেম তাই, একটু চেঞ্জ করে আসছে। এটা কিন্তু তোমার উপপাদ্য এখানে দুইটা বিপ্রতীপ কোণ বলা ছিল, দুইটা বিপ্রতীপ কোণ প্রুফ করতে বলছে, এখানে কিন্তু দুইটা বিপ্রতীপ কোণ প্রুফ করতে হবে না, এখানে জাস্ট একটা দিয়ে দিছে যে বি ও সি। এই যে বি ও সি সমান সমান এটা বিপ্রতীপ কোণ কত, এ ও ডি। এই ক্লুটা কিন্তু ফার্স্টে দেখো একবারে চিত্রের ফার্স্টেই বলে দিছিল, এই যে বি ও সি ও এ ও ডি দুটি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি, একটা কোণের ঠিক অপোজিট কোণটাই হচ্ছে তার বিপ্রতীপ কোণ। যে জিনিসগুলো ফার্স্টে লিখতে হবে খেয়াল করো, এখানে লিখতে হবে, মনে করি এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই যে এ বি এবং সিডি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ফলে ও বিন্দুতে কি হয়েছে, ও বিন্দুতে দেখো চারটা কোণের সৃষ্টি হয়েছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা কোণ সৃষ্টি হয়েছে। কি কি চারটা কোণ, এ ও সি, কোণ সি ও বি, কোণ বি ও ডি, কোণ এ ও ডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কি, আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান কোণ এ ও ডি, বি ও সি সমান কোণ এ ও ডি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমাদের কি লিখতে হবে, তারপর আবার লিখতে হবে যে ও এ, এই যে ও এবং এ, ও এবং এ, ও এ রশ্মির ও বিন্দুতে, এই যে ও এবং এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, এই যে সি এবং ডি রেখা মিলিত হয়েছে। ফলে কি হয়েছে, ফলে হচ্ছে কোণ এ ও ডি, ফলে কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি সমান দুই সমকোণ। আবার ও সি, এই যে ও এবং সি, ও সি রশ্মির ও বিন্দুতে এই যে এ বি রেখা মিলিত হয়েছে, এ বি রেখা মিলিত হয়েছে। ফলে কি হয়েছে, ফলে হচ্ছে এ ও সি যোগ বি ও সি সমান সমান দুই সমকোণ। এখানেও 180 ডিগ্রি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে কি পাইছি, প্রথমে পাইলাম হচ্ছে এ ও ডি প্লাস হচ্ছে এ ও সি, এবং সেকেন্ড কি পাইছি, সেকেন্ড পাইলাম হচ্ছে এ ও সি প্লাস হচ্ছে বি ও সি। এই দেখো এটা সেকেন্ড পাইছি, এটা ফার্স্টে পাইছি, তো দুইটাকে আমরা লিখলাম এত সমান সমান এত। তো এখানে দেখো এই যে এ ও সি এটার মধ্যেও আছে, এখানে এ ও সি এটার মধ্যে আছে। তো উভয় পক্ষ থেকে যদি এ ও সি আমি বাদ দেই, তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে এ ও ডি আর এখানে থাকতেছে বি ও সি। তা আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে বলছে যে কোণ বি ও সি সমান কোণ এ ও ডি, অর্থাৎ এই বি ও সিটা হচ্ছে প্রথমে আর এ ও ডিটা হচ্ছে পরে। জাস্ট আমি এখানে অর্থাৎ এটা থেকে জাস্ট ঘোরায় লিখলেই হয়ে যাচ্ছে, জিনিসটা বিপরীতকরণ করলেই হয়ে যাচ্ছে। বি ও সি আমি আগে লিখলাম এবং এ ও ডিকে আমি পরে লিখছি, ব্যাস এটাই হচ্ছে আমাদের সমাধান, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 7 নম্বর কোশ্চেনের সমাধান করব। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো এই যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা থেকে আমাদের কিছু কোশ্চেন করা হয়েছে। বলা হয়েছে চিত্রে এ বি সমান্তরাল হচ্ছে সিডি এবং ইএফ সমান্তরাল হচ্ছে জিএইচ। তো প্রথম কোশ্চেনটাই বলছে যে পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লিখো। এই যে দেখো পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি কার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মতোই লাগতেছে। এটা হচ্ছে একটা সামান্তরিক, কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম বলে দেয় যে কারণ সহ পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। শুধু যদি এই যে কোশ্চেনটা দেওয়া আছে এরকম কোশ্চেনই থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, জাস্ট খালি এটা কি চতুর্ভুজ লিখতে হবে, সামান্তরিক, শেষ। কিন্তু কখনো যদি বলে এখানে কারণ সহ চতুর্ভুজটির নাম লেখো, তাহলে তোমাদের জন্য আমি একটু সমাধানটা করে রেখেছি। দেখো সমাধানটা হবে আমাদের কিভাবে, যদি কারণ সহ বলে তাহলে আমাদের লিখতে হবে যে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল হচ্ছে জিএইচ। এখানে এ বি ও সিডি রেখাদ্বয়কে ইএফ রেখা এবং হচ্ছে জিএইচ রেখা যথাক্রমে পি ও কিউ এবং এস ও আর বিন্দুতে ছেদ করেছে। সুতরাং পি এস সমান্তরাল হচ্ছে কিউ আর এবং পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর। আবার এখানে তোমার আসতেছে কি, আবার আসতেছে পি এস সমান হচ্ছে কিউ আর এবং পি কিউ সমান সমান হচ্ছে এস আর। সুতরাং হচ্ছে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। তোমরা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে দেখে রাখতে পারো। এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের 19 নম্বর কোশ্চেন। 19 এবং 20 এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার্থী, এখন দেখো খ নম্বর কোশ্চেনে কি বলছে। খ নম্বরে বলছে চিত্র থেকে 4টি কোণ নিয়ে
এদের সম্পূরক কোণ লিখো, এদের সম্পূরক কোণ লিখো। তো অনেক সময় এদের সম্পূরক কোণ লিখতে বলে, অনেক সময় আবার একান্তর কোণও লিখতে বলে। তো আমি একান্তর এবং হচ্ছে সম্পূরক দুইটা জিনিসই দেখাবো। দেখো যেহেতু এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি শুধু সম্পূরক যেহেতু বলছি সম্পূরকটাকে দেখাই। তো এখানে দেখো, এখানে সম্পূরকটা কি আছে, প্রথমে আমরা কোণগুলো দেখি। আমরা এই সম্পূরক গুণগুলো নেব, এই যে এটা নিব, এটা নিব, এইটা নিব এবং নিচের এটা নিব, এই চারটা সম্পূরক কোণ নিব। চারটা যেহেতু নিতে বলছি, চিত্র থেকে চারটা কোণ নিয়ে এদের সম্পূরক কোণ লিখো। 180 ডিগ্রি ফিল আপ হওয়ার জন্য দুইটা কোণ পরপর পাশাপাশি থাকলেই সেটা হচ্ছে সম্পূরক কোণ। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 180 ফিল আপ, এখানে কিন্তু 180 ফিল আপ করার জন্য দুইটা কোণ আছে। এই লম্ব বরাবর যেটা দেখতে পাচ্ছ, এর পাশে একটা কোণ, তার পাশে বিপরীত পাশে আরেকটা কোণ। এই দুটো কোণ একসাথে যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ধরলাম কত, এ পি কিউ। প্রথমে আমরা এ পি কিউ এর সম্পূরক কোণ, তাহলে কি হবে এস পি কিউ, তার সম্পূরক কোণ হবে কি এস পি কিউ, অর্থাৎ এই কোণটা ঠিক তার বিপরীত কোণটা। তারপরে আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসি, এখানে কি আছে সি কিউ পি, এখানে সি কিউ পি এই কোণটা দিলাম। তারপরের পরের কোণটা কি আছে আর কিউ পি, এই যে আমাদের পর হচ্ছে আর কিউ পি বা পি কিউ আর। তারপর আমরা এখানে চলে আসি, এখানে আছে কিউ আর এস, কিউ আর এস আরেকটা কোণ নিলাম। তাহলে তার পাশের কোণটাই হচ্ছে সম্পূরক কোণ ডি আর এস বা এস আর ডি, একই কথা। তারপরে কি আছে, তারপরে আমরা উপরে চলে যাই, উপরে চলে গেলে কি আছে, এখানে আছে বি এস আর, তাহলে তার ভিতরের কোণটা কি আছে, এখানে আমাদের একটু ভুল আছে। এখানে কি হবে, এখানে দেখো যে বি এস আর, এটাকে যদি আমি কোণ ধরি, বি এস আরকে যদি আমি মূল কোণ হিসেবে ধরি, তাহলে তার ঠিক অপোজিট কোণটা অর্থাৎ পি এস আর, এখানে হচ্ছে পি এস আর, পি এস আর, পি এস আর হচ্ছে আমার, পি এস আর হচ্ছে আমার হচ্ছে সম্পূরক কোণ। আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজ ব্যাপার ছিল। এখন দেখো লাস্ট কোশ্চেনে বলছে প্রমাণ করো যে কোণ এ পি ই সমান হচ্ছে কোণ ডি আর এইচ। তো এটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই ছোট একটা কোশ্চেন, এবং প্রথমে আমাদের লিখতে হবে এ বি ও সিডি সমান্তরাল, এ বি ও সিডি সমান্তরাল এবং ই এফ তাদের ছেদক। সুতরাং কি আসতেছে, সুতরাং কোণ এ পি ই সমান অনুরূপ কোণ হচ্ছে সি কিউ ই, আবার ই এফ ও জি এইচ সমান্তরাল এবং সিডি তাদের ছেদক। সুতরাং কোণ সি কিউ ই সমান অনুরূপ হচ্ছে কোণ সি আর জি। সুতরাং হচ্ছে কোণ এ পি ই সমান কোণ সি আর জি। আবার এখানে কি আসতেছে, কোণ সি আর জি সমান বিপরীত হচ্ছে কোণ ডি আর এইচ। সুতরাং কোণ এ পি ই সমান কোণ ডি আর এইচ হয়ে গেল। এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এখন 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলছে একটা কোণ এ সমান হচ্ছে 45 ডিগ্রি, একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে। বলছে 3/1 কোণ এ এর বিপরীত কোণ কত। তো বিপরীত কোণ আসলে একটা যা থাকে পরেরটা ঠিক ততটুকুই থাকে, অর্থাৎ এই 45-এর 3/1, 45-এর 3/1 কত, 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি পাই হচ্ছে 15। তাহলে এই যে কোণ এ এর 3/1 মান কত হচ্ছে 15। তাহলে আমরা লিখব কি 3/1 কোণ এ এর বিপরীত কোণ হচ্ছে 15 ডিগ্রি। কত, 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর বলছে চাঁদা ব্যবহার না করে কোণ এ এর সমান করে একটি কোণ আঁকো। শুধুমাত্র আঁকতে বলছে, চাঁদা ব্যবহার না করে কোণ এ এর সমান একটি কোণ আঁকতে বলছে। এটা তোমাদের মূল বই হুবহু, একেবারে সিম্পল কোশ্চেন, তোমরা মূল বই দেখেই এটা করতে পারবা। গ নম্বর কোশ্চেন কি বলছে, কোণ একে সমদ্বিখণ্ডিত করো, এটা বর্ণনা সহ করতে বলছে। তো এটাও তোমার মূল বইয়ের হুবহু কোশ্চেন, এটা তোমার মূল বই থেকেই খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমরা এখন সলভ করবো। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর। এখানে কত আছে, কিছু নাম্বার আমাদের দেওয়া আছে, কয়টা জন 20 জন স্টুডেন্টের গণিতে কে কত পাইছে এই নাম্বারটা দেওয়া আছে। তো 1 নম্বর অর্থাৎ ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজানো কি, ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় সাজানো। তো ছোট থেকে বড় আমরা সাজাবো কিভাবে, আমরা প্রথমেই হচ্ছে এখানে লিখবো উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট সংখ্যা এখানে ছিল 60, এবং তারপরে আস্তে আস্তে এইভাবে ছোট থেকে বড়গুলো আমরা পর্যায়ক্রমে এভাবে সাজাবো। সাজালেই হচ্ছে আমাদের 2 মার্কস চলে আসলো। এটাই ছিল অ্যান্সার। ছোট থেকে বড়গুলো সাজাবা, একটু কেয়ারফুলি সাজাবা। আর একটা ব্যাপার বলে রাখি, যখন তুমি এগুলো ছোট থেকে বড় সাজাবা, সাজানোর সময় এখানে নিচে প্রশ্ন থেকে যখন খাতায় উঠাবা, তো নিচে অবশ্যই এরকম একটা দাগ দিয়ে নেবা, যেমন এই শার্ট আমি একবার ব্যবহার করছি, এই শার্টটা আমি একবার ব্যবহার করছি। এই জন্য এটা প্রথমে যখন তুমি খাতায় উঠাইতে যাবা, এই শার্টটা যখন শুরু করছো, এই শার্টটা এভাবে গোল চিহ্ন অথবা নিচে একটা দাগ চিহ্ন দিয়ে নেবা, যাতে পরবর্তীতে এটার দিকে আর চোখ না যায়। অনেকে এটা এক জিনিস বারবার দেখার কারণে ভুল হয়, আর একটা ভুল হলেই তো সব পুরাটাই ওর কি মার্কস তুমি পাবা না। তো এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা।
এখন আমরা খ নম্বর কোশ্চেন দেখি। খ নম্বর কোশ্চেনে বলছে কি মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য তো আমরা জানি সব নর্মালি হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এই সবগুলা যদি জোড় হয় আর অথবা এই সবগুলো যদি বিজোড় হয়। এখানে আছে 20 জন শিক্ষার্থী, এখানে 20টা নাম্বার আছে, তার মানে এটা জোড়। আর জোড় করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে যেহেতু n ইকুয়ালস টু জোড়, n মানে নাম্বার, এখানে যতগুলো নাম্বার আছে নাম্বার যেহেতু সবগুলো জোড় অর্থাৎ আছে 20 জন, সেহেতু মধ্যক নির্ণয়ের সূত্র কী হবে, মধ্যবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি অর্থাৎ মাঝখানের সংখ্যা দুইটা হচ্ছে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন মাঝখানের সংখ্যা যে কত এটা কীভাবে পাবো, এটা পাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু এই অঙ্কের মধ্যে করা লাগে না, জাস্ট রাফে করলেই হবে। তুমি এই সব প্রথমে কী করবা, প্রথমে সবগুলো সংখ্যা কত আছে, 20টা সংখ্যা আছে, তো 20কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হবে 10, তাহলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 10। তাহলে মাঝখানের সংখ্যা 10, যেহেতু দেখো এখানে 10 মাঝখানে কে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 নম্বরে আছে হচ্ছে 80। আর মধ্যবর্তী দুইটা সংখ্যা, তাহলে প্রথমে 10 এবং তারপরে কে আছে, এটাও 80 আছে। এই দুইটা সংখ্যাকে আমরা নিয়ে নিব। এই দুইটা সংখ্যাকে আমরা নিলে কত পাচ্ছি, 80 যোগ 80, মধ্যবর্তী সংখ্যা দুইটির সমষ্টি। এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, দুইটা যোগ করলে হয় 180, 2 দিয়ে ভাগ করলে হয় 80। তাহলে আমাদের মধ্যক হচ্ছে কত, আমাদের মধ্যক হচ্ছে 80। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম থাকবে না এটায়। এখন আমাদের এই তোমাদের 2016 সালের লাস্ট কোশ্চেন আমরা সমাধান করব। লাস্ট কোশ্চেন বলছে প্রচুরক নির্ণয় করো। এখন প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এক হচ্ছে এখানে যত প্রাপ্ত নম্বর আছে, এখানে যতগুলো নাম্বার আছে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, এবং আর কি আছে, আর আছে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ কতজন শিক্ষার্থী সেম নাম্বারগুলো কতবার পাইছে। হ্যাঁ, এই নাম্বারগুলো যেমন অনেকে 20 60 পাইছে কতজন, তারপর হচ্ছে তোমার এই 80 পাইছে কতজন, এই জিনিসগুলো। তো এটাকে আমরা সারণীবদ্ধ করব। এটা কী করব, সারণীবদ্ধ করব। তো সারণীবদ্ধ করার জন্য আমাদের ঠিক এরকম একটা ছক কাটবো। ছক কাটার পর প্রথম থেকে শুরু করব। এই যে আমাদের যে ছোট থেকে বড় যেই জিনিসটা করছিলাম, দেখো এই যে আমরা ছোট থেকে যে বড়গুলো করছি, এই সিরিয়াল অনুযায়ী আমরা এটার দিকে তাকাবো, তাকায় দেখবো যে কে আছে। প্রথমে 60 আছে, 60 কতবার আছে, 2 বার, আমরা লিখলাম 2 বার। 71 কতবার আছে, 1 বার। তারপর 75 কতবার আছে, 3 বার, যে 3 বার আছে এখানে। তা এইভাবে হচ্ছে কে কতবার আছে আমরা এইভাবে এটার দিকে এটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে লিখে আমরা এখানে উঠাবো। তো এর মধ্যে তাকায় দেখবো যেটা সবচাইতে বেশিবার আসছে, এই 90 কিন্তু সবচাইতে বেশিবার আসছে। তাহলে সবচেয়ে বেশি পেয়েছে হচ্ছে 90 নম্বর, 4 বার আসছে, এটা 4 জন পাইছে। তাহলে আমাদের প্রচুর কত হবে, প্রচুর হবে 90। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের অবশ্যই নিচে কমেন্টে জানায় রাখতে পারো। আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ।